সে তো আকাশও দেখতে পাচ্ছে না। আপনি দেখবেন আমাদের সন্তানও কিন্তু আকাশের দিকে তাকাতে পারছে না। ছোটবেলা থেকে কি আপনি ভাবতেন যে কোনো একদিন ছাপার অক্ষরে আপনার নাম আসবে? এখনকার যে আমাদের যে সন্তানেরা উত্তরাধিকার আছে, এদের জীবন আমার কাছে অনেকটা মনে করে এবার মাছের মতো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন সাহিত্য আড্ডায়। প্রতি পর্বেই শিল্প সাহিত্যের বিভিন্ন মানুষ নিয়ে আমরা তাদের জীবনের গল্প, বেড়ে ওঠা এবং লেখালেখির নানান বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন এই সময়ের একজন শক্তিমান কথাসাহিত্যিক, কবি এবং লেখক। আমরা যাকে ভাওয়ালের সন্তান কিংবা লালমাটির মানুষ বলে চিনি। উপস্থিত আছেন শাহান শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আরো ভালো লাগছে আপনাকে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত করতে পেরে। ভাই, আমরা একবারে শুরু থেকে শুনতে চাই আপনার শৈশবটা কেমন ছিল। কেন শৈশবটা শুনবো? কারণ এখনকার যে জেনারেশন, তারা কিন্তু আসলে শৈশব বলতে যে শৈশবের একটা আলাদা আবেদন থাকে সেটা কিন্তু বুঝতে পারে না। এই জন্য আমাদের কীর্তিমান লোক যারা আছেন তাদের শৈশব আমরা শুনতে খুবই আগ্রহী। আপনি যদি একটু শুরু থেকে বলতেন। আসলে আমাদের শৈশব ছিল বর্ণিল, বহুমাত্রিক এবং জীবনের নানা আয়োজন বলতে যে বিষয়টি আমরা জানি, তখন তো আর অত জীবনের আয়োজন আমরা বুঝে উঠতে পারিনি ওই বয়সে, কিন্তু এখন টের পাই যে এই আয়োজনগুলো আমাদের শৈশবে ছিল। যেমন এখনকার যে আমাদের যে সন্তানেরা উত্তরাধিকার আছে, এদের জীবন আমার কাছে অনেকটা মনে করে এবার মাছের মতো, কিন্তু আমাদের জীবনটা ছিল খুবই বর্ণাঢ্য এবং আপনার ধাবমান যে স্রোতে সঞ্চরণশীল যত আপনার মাছ আছে বা আপনার যত আপনার প্রাণী যেই বৈচিত্র্য, জলাশয়ে জীববৈচিত্র্য যত আছে, ওইগুলো আমরা যাপন করেছি আমাদের শৈশবের ভেতর দিয়ে। তাহলে বলতে চান একটা মাছের জীবন? হ্যাঁ, একটা মাছের জীবন, এবং সেখানে আপনার ব্যক্তি ছিল এবং আমাদের শৈশব ছিল, শৈশবে প্রবল বিস্তার ছিল। এখন মনে হচ্ছে যে এরা আবদ্ধ একটা নির্দিষ্ট উঠোনে বা আঙ্গিনায় অথবা নির্দিষ্ট একটা বৃত্তের ভেতরে। কথা বলছিলেন যে একুরিয়ামের ভেতরে থাকা মাছের মতো আটকা পড়ে গেছে, তারা আসলে আটকা পড়ে গেছে। এখন কিন্তু আসলে নদীগুলো আমরা দেখি যে দুই দিক থেকে রাস্তা নির্মাণ হয়ে যায়, বাঁধ পড়ে যায়। এই কারণে যে স্রোতস্বিনী, স্রোতধারা, ওটা কিন্তু ব্যাহত হয় এবং নদী মরে যায়। আপনার কি মনে হয় না যে শৈশবের সেই স্রোতশ্রেণী মরে যাওয়া নদীর মতো এখনকার ইয়াং জেনারেশন যারা আছে তাদের আসলে শৈশবটা মরে গেছে? আমার যেটি মনে হয় কি, যেমন আমার যে পুত্র আছে, ও তো এবার তৃতীয় শ্রেণীতে পড়ছে। ও যখন আপনার ব্যাগ এত এত বই পুস্তক মানে কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে, শৈশব থেকে সে কিন্তু জীবনটাকে যাপন করছে না, জীবনটাকে সে বয়ে বেড়াচ্ছে এবং সে স্কুলে যাচ্ছে। কিন্তু আমরা যেমন আনন্দ নিয়ে আমাদের পড়াশোনা করেছি এবং আনন্দর ভেতর দিয়ে নানা রকম চিত্রকল্প কিন্তু তৈরি হয়ে গেছে। আনন্দের ভেতর দিয়ে আমাদের যে পড়াশোনা জীবনের অনুদ্যানকে রপ্ত করা। এখনকার শিশুরা দেখেন, ওরা সারাক্ষণ মনে হচ্ছে যে ক্লান্ত, পরিশ্রান্ত এবং ফুরিয়ে যাচ্ছে, হাঁপিয়ে উঠছে, এবং এরা কিন্তু কান্না করছে বা ভেতরে ভেতরে মরে যাচ্ছে। আপনি এখন দেখুন শিল্প বিপ্লবের ফলে যে আমরা ইঞ্জিন চালিত যে জীবন আমরা বয়ে বেড়াচ্ছি, এটা কিন্তু যাপন করছি না, বয়ে বেড়াচ্ছি আমরা, শিল্প বিপ্লবের ফসল। এখন এই যে বয়ে বেড়ানোর মতো করে এই যে সবাই পুঁজিবাদী হয়ে উঠছে বা একটা পোশাকের ভিতরে ঢুকে যাচ্ছে, তাতে করে নদী যেমন মরে যাচ্ছে, জীববৈচিত্র্য যেমন ধ্বংসযজ্ঞের দিকে যাচ্ছে। আপনি দেখেন, এটার যদি আপনি প্রতীকী চিত্র পাশাপাশি শিশুদের শৈশব, মানে আমাদের প্রজন্ম যারা এখন আছে, দাঁড় করান, তারাও কিন্তু শৈশবে ধাক্কা খাচ্ছে, বড় ধাক্কা, একদম শুরুতেই হোঁচট খাচ্ছে। সে তো আকাশও দেখতে পাচ্ছে না। আপনি দেখবেন আমাদের সন্তানরা কিন্তু আকাশের দিকে তাকাতে পারছে না। আমরা যেমন ছেলেবেলায় পড়েছি যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার সুলোক বলার কাজলা দিদি কই, এই দৃশ্যকল্প কিন্তু এদের চোখে নেই, এদের মননে নেই। বা একসময় যে দিব্য চোখ পরিণত বয়সে তৈরি হবে, আসলে আমাদের এই পরিণত বয়সে সবাইজন কিন্তু শৈশবেই হয়ে যায়। আপনি দেখবেন যে শিশুটা শৈশবেই চৌকাঠে আপনার হোঁচট খায়, তার বেড়ে ওঠা বা তার যে ভেতরের সত্তা শক্তিশালী হয়ে উঠবে, এটা অনেক দুরূহ, কঠিন। শৈশবে ধাক্কা খেলে একটা মানুষ
তার ভেতরে যে অমীয় সম্ভাবনা আছে, শক্তি আছে, এবং অনিবার্য যে বাস্তবতার মুখোমুখি হয়ে লড়াই করার যেই শক্তি অর্জন করা, এটা কিন্তু পরবর্তীতে সে পেরে ওঠে না, কারণ সে শৈশবে ধাক্কা খেয়েছে। ধরুন আপনি শৈশবে সাপ দেখেছেন, ভয় পেয়েছেন, ভয়টা কাটানোর জন্য আপনার অভিভাবক কোনো ভূমিকা নেয়নি, পরিবেশ প্রতিবেশ ভূমিকা নেয়নি, বা আপনার অভিভাবক হয়তো জানেই না সাইকিয়াট্রিস্ট কি, একজন মনস্তত্ত্ববিদ কী কী করতে পারে। সারা জীবন কিন্তু সাপ দেখলে, এমনকি সাপের ছবি দেখলেও সে ভয় পাবে। তার মানে সে পৃথিবীকে জয় করবে কিভাবে? এখনকার প্রজন্ম আমি সাংঘাতিকভাবে বিপন্ন বোধ করি যে আমার ছেলে গল্প, তার নাম গল্প, আবরার গল্প, চমৎকার নাম। নাম কি আপনি রেখেছেন? না, আসলে ওর মা রেখেছে আর কি। ওই শ্রীপুর সাহিত্য পরিষদ বলে গাজীপুর একটি খ্যাতিমান প্রতিষ্ঠান আছে, ওখান থেকে তারা একবার আমার ওই যে প্রথম গল্পগ্রন্থ আত্মহত্যার আগে এবং দ্বিতীয় গল্পগ্রন্থ মদিরায় মথিত, এটা যখন প্রকাশ পেয়েছে, আমি তো কখনো ওই পুরস্কারের জন্য কাউকে কোনো দিন বলিনি বা যেচে কাউকে বলিনি আমি এই বা আমার কাজেই বা আমার মৌলিক কণ্ঠস্বরে এই আমার উপর, এগুলো আমার স্বভাবে নেই। ওরা ভালোবেসে উপহার দিয়েছে, পুরস্কৃত করেছে, তখন ওনার মাথায় ঢুকে গেছে যে সন্তান হলে, সেটা ছেলে হোক বা মেয়ে, ছেলে হলে ভালো, গল্পের সঙ্গে যেহেতু যায়, হ্যাঁ, যে আমরা গল্প রাখবো না, সেই থেকে আর কি গল্প নাম রাখা। তাহলে ব্যক্তি জীবনেও নিশ্চয়ই আপনি অনেক সহযোগিতা পান ভাবির কাছে? হ্যাঁ, নিশ্চয়ই। সমমনা না হলে প্রত্যেক সংবেদনশীল হৃদয় রক্তাক্ত হয়, বিপন্ন বোধ করে। এটার বড় উদাহরণ হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ, নিঃসন্দেহে। আরও অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো, কিন্তু জীবন দাসের জীবন কিন্তু এই যে ট্রাম, আজও কিন্তু এটা অমীমাংসিত যে তিনি কি আত্মহত্যা করেছেন নাকি এটা দুর্ঘটনা ছিল। কারণ ধীরলয়ের ট্রামের নিচে পড়ে গিয়ে এবং মানুষটা মরে গেল, তার পাঁজর কণ্ঠী রক্তাক্ত হলো, ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির তো আর নেই। তো জীবন দাস লাবণ্য দেবীর সঙ্গে তো আসলে ওনারা ওই অর্থে সমমনা ছিলেন না, সুখী ছিলেন না। ফলে সমমনা হওয়াটা বুঝে, আপনি যে কথাটা বললেন যে সমমনা মানে মনের মানুষ না হলে আসলে হৃদয় রক্তাক্ত হয়, সেই দিক থেকে আপনি নিশ্চয়ই অনেক সৌভাগ্যবান। হ্যাঁ, এদিক দিয়ে আমি সৌভাগ্যবান এবং সুখী। আমরা শৈশব নিয়ে কথা বলছিলাম, আপনি বললেন তার মানে আপনি এটা স্বীকার করেন যে যে কোনো মানুষের তিনি আসলে সমৃদ্ধি লাভ করেন শৈশব দ্বারা। হ্যাঁ, শৈশব। শৈশবে যদি কোনো একটা ছেলে বা মেয়ে সে সাপ দেখে ভয় পায়, সেই ভয়টা যদি কখনো কাটিয়ে না তোলা হয়, তাহলে যত জীবন সে সাপের ছবি দেখে, তার নানা বাক বদলে জীবনের নানা ঘটনা পরিক্রমায় সে কিন্তু ভয় পাবে যদি কাটিয়ে উঠতে না পারে। এখন আপনি বড় পরিসরে লড়াই করতে গেলেন, কিন্তু লড়াই করার দম নেই আপনার, বা আপনার ভেতরে যে সত্তা এটা শক্তিশালী না, বা ঘাত প্রতিঘাত অভিঘাতের সঙ্গে সে পরিচিত না, অথবা যে কোনো পরিবেশ প্রতিবেশের খাপ খেয়ে নেওয়ার যেই আপনার মনস্তত্ত্ব তৈরি হওয়া, এটা শৈশবে হয়। এটা পরবর্তী জীবনে সাংঘাতিকভাবে প্রভাব পড়ে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনার শৈশবটা প্রকৃতি পরিবেশ কীরকম পেয়েছেন, এবং এই বেলা এসে 2025 সালে এসে শৈশবে সেখান থেকে কি কি মিসিং বা কি কি নেই মনে হয়? আসলে আমাদের শৈশব ছিল বর্ণিল, শুরুতেই বলেছি। সেটা হচ্ছে যে আমরা যে গ্রামে বেড়ে উঠেছি, এটা আপনি খুঁজে পাবেন জীবন দাসের যে রূপসী বাংলা, ওই কাব্যগ্রন্থে। বাংলার মুখ বলতে যা বোঝায়, আসলে বাংলাকে তো প্রতিনিধিত্ব করছে গ্রাম। এস এম সুলতানের যে কৃষকদেরকে আমরা ক্যানভাসে পাই, এবং আপনার এখন এবং জসিমউদ্দিন সাহেবের কবিতার যে ক্যানভাস আমরা দেখি, তো এই পল্লীটা বলতে যে প্রতীকী অর্থে যদি ধরেন, গাজীপুরে সেই গ্রাম, সে সবুজ গ্রাম, আবন, বাংলার মুখ, ঘুঘু ডাকা, পাখি ডাকা একটা গ্রাম, বিজন গ্রাম, ওইটা আমরা পেয়েছি। এমনকি আমার কখনো কোনো মনে হতো আমার গ্রাম তো বেগমপুর, এটার পাশে ভোরাঘাটা বলে একটা গ্রাম আছে, আমার কেন জানি ওই গ্রাম আবার হরিতকি আছে, জীবন দাসের যে হরিতকি, জামরুল এবং লিচু, আম, এগুলো আছে, এবং বহেরা, আমলকি। তো আমার ওই শৈশবে যেটি মনে হয়েছে যে, যদিও প্রথম যৌবনে যে গানের সঙ্গে আমি পরিচিত হই, গীতি কবিতা কালোত্তীর্ণ আবু চাবু সাহেবের, যে তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, সে এখন ঘুমটা পড়া কাজল বধূ দূরের কোনো গায়ে। দূরের গা বলতে আমি বুঝতাম যে আমাদের ওই ভৌড়াঘাটা, কারণ সেখানে ঘুঘু ডাকছে। আমরা জীবন দাসের কিন্তু একটা অনবদ্য চোখের সামনে কবিতার বাস্তব চিত্র, হ্যাঁ, দৃশ্যকল্প, চিত্রকল্প, উপমা, চিত্রলতা আমার চোখের সামনেই। তাহলে বলা যায় যে একরকম কবিতার মতো চিত্রের ভেতর দিয়ে আপনাদের শৈশব যাপন, হ্যাঁ, বেড়ে ওঠা। এবং আমাদের আরেকটা সৌভাগ্য হচ্ছে যে ভাওয়ালগড়, 1000 বছর টার্সিয়ারির মতো যুগের মতো যে উত্তরাধিকার আমরা ভাওয়ালগড়টা আমরা পেয়েছি। এটা তো আরোপিত না,
এই ভাওয়াল গড়ের কারণেই কি আপনাকে ভাওয়ালের সন্তান বলে মানুষ? আসলে শুধু আমি না, আমার মনে হচ্ছে যেমন আমাদের তাজউদ্দিন সাহেব, বঙ্গত তাজউদ্দিন সাহেব, যার জন্ম না হলে আমি বিশ্বাস করি যে তাজউদ্দিনের অমীয় সম্ভাবনা আমরা দেখেছি, পেয়েছি, আগ্নেয় ভূমিপুত্র হিসেবে জেনেছি। যদি তাদের জন্ম না হতো 9 মাসে মুক্তিযুদ্ধ আমরা দেশ পেতাম না, এটা আমি নিশ্চিতভাবেই আমার পর্যবেক্ষণ তাই বলে। এখন তাকে যেমন পেয়েছে তাকেও আপনি ওই ভাওয়ালের সন্তান। তারপর আবু জাফর শামসুদ্দিন সাহেব, আমাদের যত শক্তিমান কথাশিল্পী আছেন, আপনি আবু জাফর শামসুদ্দিন সাহেবকে বাদ দিয়ে কিন্তু বাংলা কথা সাহিত্য আপনার লেখা অপূর্ণ থেকে যাবে, বা এটা এক ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া হবে। তার যে ভাওয়ালগড়ের উপাখ্যান, এটাও কিন্তু ভাওয়ালগড়ের পটভূমি, নানা বাস্তবতা এখানে আছে। এবং আমি মনে করি যেমন আমাদের বীর হরমত আলী এবং মনু খলিফা, আমাদের তো স্লোগান ছিল এরকম যে 71-এ যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। তার পাশাপাশি আর একটা অমুক কালোত্তীর্ণ পংক্তি, কাব্যিক পংক্তি ঐতিহাসিক বাস্তবতার ভেতর দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে জয়দেবপুরের রাস্তা ধরো বাংলাদেশ স্বাধীন করো। সেই জয়দেবপুর গাজীপুরের মানুষ আমরা, এখানে যারা আপনার খ্যাতিমান হয়ে উঠেছেন বা লড়াকু ছিলেন বা যুদ্ধ বুদ্ধ আছেন, আমার মনে হয় যে প্রত্যেকেই বোধহয় ভাওয়ালের সন্তান। এটাই যথার্থ। শুধু আমি শাহানশাবুদ্দিন দাবি করছি তা, আমার তো দাবি করার কিছু নেই। না, এটা তো আপনি দাবি করেননি, মানে আপনাকে যারা পাঠ করে, আপনার যারা দর্শক, যারা শ্রোতা আছে, তারা আসলে বলে থাকেন। হ্যাঁ, এটা বলেন, এবং এটা আমি এক ধরনের গৌরব বলেন, আনন্দ যাপন করা, এটা আমি করি। অসংখ্য ধন্যবাদ। ছোটবেলা থেকে কি আপনি ভাবতেন যে কোনো একদিন ছাপার অক্ষরে আপনার নাম আসবে, আপনি লেখক হবেন, আপনার প্রকাশিত বই থাকবে? মজার ব্যাপার হচ্ছে, আমি যখন 2য় শ্রেণীতে পড়ি 1990 সনে, আমি একবার রংপুরে কাউনিয়া গেলাম। তখন ওই যে আপনার একতা এক্সপ্রেস, তো ট্রেন মানে এটা তো সাংঘাতিক ব্যাপার। ট্রেন তো আমার কাছে ভিন্ন কিছু। যেমন অখ্যাত রেল স্টেশনে পড়ে মারা গেলেন তলস্তয়, নিউমোনিয়া আক্রান্ত হয়ে শেষ রাতে, পৌষের রাত, ঠান্ডা হিমশীতল। তো এরকম মরমে ট্রেনে যখন রংপুরে কাউনিয়াতে গেলাম, তখন ওখানে আমার এক মামা আছেন বাবলু আহমেদ, তিনি ওই যে আপনার ছাপার অক্ষরে আমার নামটা লিখলেন, এবং লিখে তখন আমার মনে হয় সাংঘাতিক ব্যাপার তো। এবং তখন থেকে আমার মনে হচ্ছে যে আমি যদি একটু ভিন্ন কিছু করি তাহলে বোধহয় এরকম করে ছাপার অক্ষরে আমার নাম দেখতে পাবো। আর তখন তো নাম দেখতে পাওয়া ছাপার অক্ষরে মানে আমার কাছে মনে হতো, যেমন আমরা কবি নজরুলকে দেখেছি, জীবন দাসকে দেখেছি, মানে আমাদের পড়া যারা ওই সময়ে, বা রবীন্দ্রনাথ ঠাকুর যারা আছেন, তারা তো খ্যাতিমানদেরই ছাপার অক্ষরে নাম লেখা থাকে, এটা একটা ধারণা ছিল আমাদের। এবং তখন থেকেই মনে হতো যে ছাপার অক্ষরে নাম লেখাতে হলে এমন কিছু করতে হবে যেটা ভিন্ন কণ্ঠস্বর, মৌলিক কণ্ঠস্বর, এবং যেই কণ্ঠস্বর এর আগে কেউ কখনো শুনেনি। সেখান থেকে সম্ভবত তৈরি হচ্ছিল যে আমার ভেতরে মননবোধ, সৃজনবোধ এটা জাগ্রত হোক, সম্ভবত তৈরি হচ্ছিল ওভাবে। আপনি জন্মগতভাবে আসলে প্রকৃতির যে একেবারে সাজানো গোছানো পরিবেশ সেটা পেয়েছেন। আপনার লেখালেখির পেছনে কি মনে হয় যে সেটা একটা প্রভাব ছিল? হ্যাঁ, ওইটা তো অনিবার্যভাবে প্রভাব ছিল। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা কালোত্তীর্ণ কবি বলেন, অথবা শুদ্ধতম কবি বলেন, অথবা কথাশিল্পী বলেন, বা চিন্তক, প্রাবন্ধিক, দার্শনিক বলেন, তার লেখালেখির জগৎ, তার মনস্তত্ত্ব, পরিবেশ প্রতিবেশ কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করে। আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসের যদি জন্ম এই কালে হতো, আপনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে পেতেন না, কারণ দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে। এখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কাল, যেটা 20-এর পাশে যেটা নজরুল লিখে গেছেন ওই সময়, লিখতের বাদন বা বাদন হারা, তো আপনি বা লাঙ্গল ধূমকেতু দিয়ে যেটি উনি করলেন, বিপ্লবটা করে গেছেন, নজরুলের এই সময় জন্ম হলে ওই অর্থে ওই কাব্যগ্রন্থগুলো দাঁড়াতো বলে আমি মনে করি না। চমৎকার কথা বললেন। আপনার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কি, এবং সেটি আসলে কত সালে প্রকাশিত হয়েছিল? প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম হচ্ছে আত্মহত্যার আগে। আত্মহত্যার আগে, খুব ইন্টারেস্টিং একটা নাম। হ্যাঁ, রুদেলা প্রকাশিত বেরিয়েছিল 2011 সালে ওই অমর 21 বইমেলায়, এবং এটা আমার সৌভাগ্য যে প্রথম এটা মোড়ক উন্মোচন। কারণ প্রথম একটা কিছু, সেটা সন্তানই হোক, বই হোক, আমরা তো অনেকেই মনে করি যে বই আলটিমেটলি সন্তানের মতো, এবং এটার মোড়ক উন্মোচন করেছিলেন বহুমাত্রিক লেখক কবি আবু বকর সিদ্দিক। হ্যাঁ, এবং আমার ঠিক মনে আছে আত্মহত্যার আগে, এবং এটার পিছনে বড় ভূমিকা ছিল আমাদের কালের সমকালের খ্যাতিমান কথাশিল্পী শকৃত নোমান, আমার অগ্রজ প্রতিম বন্ধু।
এবং ওই আত্মহত্যার আগে প্রথম বেরোয়, এবং আত্মহত্যার আগে যখন বেরোচ্ছে এবং এটা চমৎকার প্রচ্ছদ করেছিলেন মাহবুব কামরান ভাই। আমরা যেটাকে অকাল প্রয়াত শব্দের সঙ্গে আমরা হয়তো দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু উনি ক্ষণজন্ম আমি বলবো, তার মধ্যে অদ্ভুত প্রতিভা ছিল। আমাদের কালের তো অনেক প্রচ্ছদ শিল্পী আছেন বা চিত্রশিল্পী বা শিল্পী আছেন যাদের দেখবেন যে আপনার রিপিটেশন হয় সাংঘাতিকভাবে, বা হয়তো আপনি আঁকছেন আমার নামে শুধু সিগনেচার করে ছেড়ে দিচ্ছি, এটা হয়। কিন্তু মাহবুব কামরান ভাই এই কাজটি করতেন না, তিনি খুব যত্ন নিয়ে ওই আত্মহত্যার আগের প্রচ্ছদটি করেছিলেন। এবং আত্মহত্যার আগের নামাঙ্কিত যে গল্পের পটভূমি, ক্যানভাস, চরিত্র, মনস্তত্ত্বের খেলা, দ্বন্দ্ব, ঘাত, অভিঘাত, রক্তকরণ, এটার সঙ্গে যায় এরকম একটি চমৎকার প্রচ্ছদ তিনি করেছিলেন। একটা প্রচ্ছদ কি আপনি এইভাবে মেলানো যায় যে সন্তানের নামকরণ যেভাবে বাবা মা খুব যত্নের সাথে খুব সাবধানতার সাথে করে, একটা বইয়ের প্রচ্ছদকেও লেখক বা প্রচ্ছদ শিল্পী সেভাবেই করা উচিত? আমার তো তাই মনে হয়। আপনি দেখেন যেটা বহুল চর্চিত একটি শব্দের বাক্যের সঙ্গে কিন্তু আমরা পরিচিত, মানে প্রথম দেখাতে প্রেম। আপনি দেখবেন যে বুদ্ধদেব বসুর দুর্দান্ত ঐশ্বর্য মণ্ডিত একটি কবিতা আছে, যে ফ্ল্যাটে সিঁড়িতে মুখোমুখি দেখা, প্রেমটা মানে পড়ে গেছেন। এখন যারা সংবেদনশীল হৃদয় গভীর গহন থেকে দেখতে চান, যেমন রবীন্দ্রনাথ বলেছেন যে পারি যদি অন্তরেতে ডাক পাঠাবো, আনবো ডেকে, না না অমন করে বাইরে থেকে ডাকবো না। এখন এটা হচ্ছে ধ্রুপদী প্রেম। এখন আমি মনে করি যে প্রচ্ছদের যে ব্যাপারটি আপনি বললেন যে প্রথম দেখাতে যেমন প্রেম, এখন এটা কোনো না কোনোভাবে এটা আমাদের মনস্তত্ত্ব তৈরি হয়ে গেছে, যে আপনি দেখবেন নামটা কি এবং প্রচ্ছদটা কি, এটা কিন্তু প্রথম কিন্তু পাঠকের টানে এবং বড় ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ। তারপরে হয়তো উনি ফ্ল্যাপের লেখা দেখলেন বা ভূমিকা যদি থেকে থাকে দেখলেন, বা ভেতরে যে গল্প, কবিতা বা প্রবন্ধ যাই হোক, এটা কিন্তু পড়ে দেখেন। তারপরে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আপনার প্রচ্ছদ, আপনার তারপর নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়। আপনার এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি? আমার লেখালেখি হিসাবে বইয়ের সংখ্যা খুবই কম, এই জন্যই প্রকাশিত বইয়ের সংখ্যা বললাম। 6টি মাত্র, 4টি কাব্যগ্রন্থ, 2টি গল্প। নামগুলো একটু জানতে পারি? হ্যাঁ, আমার 2টি গল্পগ্রন্থ হচ্ছে আত্মহত্যার আগে মদিরায় মথিত, এই 2টি রুদিলা থেকে বেরিয়েছে এবং সম্ভবত ভালোই বিক্রি হয়েছে আর কি, বিশেষ করে আত্মহত্যার আগে খুবই ভালো। এখন কি নামের কারণে কি কাছে আপনার একটা তুমুল আগ্রহের জায়গা আছে, সেই জায়গা থেকে বলতেই পারি যে আসলেই ভালো বিক্রি হয়েছে। বাকি 2টা বইয়ের নাম? আর বাকি 4টি হচ্ছে কাব্যগ্রন্থ, ওইগুলো হচ্ছে যে গোলাপ বাগানে কফিন, প্রেম ও বিপ্লবের গান, মানুষ ফেরে না কোথাও, আমি আমার মেল্লা ধর্ম। কবির সাথে আমি আমার মেল্লা ধর্ম। আচ্ছা, কবির সাথে যেহেতু আড্ডা হচ্ছে, কবিতা ছাড়া শেষ করে দিলে সেটা আসলে কেমন হয়ে যায়? আমরা আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। এটা কিন্তু বিপদে ফেলে দিলেন। মজার ব্যাপার হচ্ছে যে আমার নিজের কোনো কবিতা সম্ভবত এই পর্যন্ত তো আমি মুখস্থ করেছি কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আমার ক্ষেত্রে হয় কি যে আমার এই যাবৎকালে যত লেখা হয়েছে সবই মুখস্থ। তাই? হ্যাঁ, এটা তো মানে বড় রকম প্রতিভা কি, এটা আগ্রহের বিষয়, এটা হয়ে যায় হয়তো। আপনার কাছ থেকে কবিতা আমরা একটা শুনতে চাই, সেটা অন্য কোনো কবির লেখা কবিতা হলেও হতে পারে। আচ্ছা, বরং আমি এক কাজ করি, এটা ধরে নিতে পারেন বিনয় না আমার ব্যর্থতা আমি জানি না, আমার কবিতা যদি না বলে জীবনানন্দ দাশ থেকে আমি 4টি পংক্তি আপনাকে শোনাই। অবশ্যই। যেমন আমি এটা শোনানোর নানা কারণ আছে, সেটা হচ্ছে যে 98-99 সনে তো আমি জীবনানন্দীয় যে জগৎটা আছে সেটা ধূসরও হতে পারে, সেটা আপনার ওই যে আপনার কি বলে এটা পরাবাস্তবতার যে দুনিয়া, এটাও হতে পারে। তো সুরিয়ালিজমের যে অদ্ভুত আলো আদানের খেলা, তো এটা তো আমাকে গ্রাস করেছে 98-99 সনে জীবনানন্দ দাশ, তার আব্দুল মান্নান সৈয়দ যেটা প্রকাশিত অপ্রকাশিত তখন আমার পড়া হয়ে গেছে। কিন্তু তারও আগে যখন আমি স্কুল জীবনে পড়ি, সাংঘাতিকভাবে আমাকে আলোড়িত করেছিল যে আমি ক্লান্ত প্রাণে, চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই শুনিয়ে দিলাম এই ফাঁকে আর কি। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অনতি দূরের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নিডের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই তো এইভাবেই তো চলছে। চমৎকার।
আমাদের আজকের অতিথি শুরুতেই বলেছিলেন এখনকার ছেলেমেয়েরা, এখনকার যারা শৈশব যাপন করছে তারা আসলে আকাশ দেখতে জানে না, আকাশ দেখার যে একটা অন্যরকম আবেদন আছে সেটাই জানে না। আমি বলবো জীবন জুড়ে অজস্র সুখ, অচিন কিছু দুঃখ থাকুক, এই পৃথিবীর মানুষগুলোর আকাশ দেখার অসুখ থাকুক, এই পৃথিবীর মানুষগুলোর আকাশ দেখার অসুখ থাকুক। আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আমাদের এই আয়োজন থেকে। শেষ বেলায় আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলা এটাই যে আকাশ দেখার যে বিষয়টি আপনি বললেন, শিশুদের কিন্তু এরকম পাড়াপাড়া একটা ফিলোসফি আছে যে সেটা হচ্ছে যে আমাকে ছাড়িয়ে যাওয়া, দ্যাট ইজ আমার যত সীমাবদ্ধতা আছে, আমার অসুখ, আমার গ্লানি বা আমার শ্লাঘা, আত্মশ্লাঘা, এটাকে ছাপিয়ে যদি আমার আমিত্বকে জয় করতে চাই, আমার আলোটা যে ছড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে আকাশ দেখার বিকল্প যেমন নেই। এখন আমি তো আমাকে বহন করবে কি? আমার উত্তরাধিকার। এখন আমার পাঠক বা দর্শক শ্রোতা যারাই আছেন তাদেরকে বলবো পৃথিবীতে আসলে প্রজ্ঞার বিকল্প কিছু নেই। আর অনিবার্য বাস্তবতা হচ্ছে যে আমরা একটা কঠিন সময়ের মুখোমুখি এবং গোটা দুনিয়ায় কঠিন সময়ের মুখোমুখি। সেক্ষেত্রে আমাদের উত্তরাধিকারদেরকে বইমুখী করা, সৃজনশীল জীবনের সঙ্গে পরিচিত করা, তাহলে মনে হয় যে সত্যিকারের মানুষ, শুদ্ধতম মানুষ আমাদের প্রজন্ম থেকে বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে আন্তরিক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও নতুন কোনো বন্ধুর সাথে, নতুন কোনো আড্ডায়। সে পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আসসালামু আলাইকুম।